তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো, আর আমিও ভালো আছি। আর প্রতিদিনের মতো আজকেও সকলের জন্য নিয়ে চলে এলাম একটি ব্র্যান্ড নিউ ভিডিও, যেখানে আমরা সকলেই কিন্তু জানি যে আইপিএলে বাংলাদেশি কোনো ক্রিকেটার কিন্তু বাংলাদেশি কিছু নজর কাটা ক্রিকেটার যারা কিন্তু কোনো প্লেয়ারই বলতে গেলে দল পায়নি বা দল না পাওয়ার তাদের কারণগুলি আজকে বর্ণনা করব। ভিডিওটা আজকে দেখতে থাকো, আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর নেক্সট ভিডিও নোটিফিকেশান, অ্যান্ড বেল আইকনটা প্রেস করে অল করে রাখবে। তা এই প্রসঙ্গে বলতে গেলে প্রথমেই বলতে হবে যে আমরা একটা সিজনে দেখেছি, প্রথম কারণ যেটি হচ্ছে আমরা একটা সিজনে দেখেছি যে মুস্তাফিজুর রহমান, যে কিনা বাংলাদেশি ক্রিকেটের একটা স্তম্ভ বলা হতো সেই সময়ে, মুস্তাফিজুর রহমানকে কিন্তু চেন্নাই সুপার কিংস কেনে। চেন্নাই সুপার কিংস কেনার পরে চেন্নাই সুপার কিংসের হয়ে সে 3টে ম্যাচও খেলে। 3টে ম্যাচ খেলার পরে সে কিন্তু আউট অফ দ্য টিম হয়ে কিন্তু জিম্বাবুয়ে সিরিজ থাকার কারণে, তাদের ইন্টারন্যাশনাল কোনো একটা সিরিজ থাকার কারণে সে কিন্তু দেশে কামব্যাক করতে বাধ্য হয়, অর্থাৎ বিসিসিআইয়ের জরুরি জরুরি তলবে কিন্তু তাকে দেশে ফিরে আসতে হয়। তো মিড সিজনে যাতে কোনো ক্রিকেটার সেই টিমটা ছেড়ে লিভ না নিতে পারে, সেই কারণে হয়তো তারা কোনো টিম তাকে নিতে চায়নি বা ঔদাসীনত্ব দেখিয়েছে তার প্রতি, মুস্তাফিজুর রহমানের প্রতি। প্রথম কারণ হিসেবে আমি এটাই দেখতে পাচ্ছি। দ্বিতীয় কারণটি দেখে নেওয়া যাক। তা দ্বিতীয় কারণ হিসেবে যদি আমরা দেখতে যাই, তাহলে দেখব যে বাংলাদেশি ক্রিকেটার রিশাদ হোসেন কিন্তু আমাদের বিগ ব্যাশ টি20 লিগে কিন্তু চান্স পেয়েছিল বা দল পেয়েছিল। তাকে কিন্তু এনওসি দিতে কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রথমে ঝামেলা করলো, পরবর্তীকালে কিন্তু এনওসি কোনো রকমভাবে এনওসিটা আদায় করা গিয়েছিল। তো সেই কারণে এনওসি দিতে যেহেতু বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি যেহেতু ঝামেলা করে, সুতরাং সেটাও একটা কারণ হতে পারে হয়তো, বা বিসিবির এই ঝামেলার কারণে হয়তো কোনো টিম মুস্তাফিজুরের দিকে হয়তো তাকায়নি, এরকমও একটা কারণ হতে পারে বলে মনে করা যাচ্ছে। চলো তাহলে থার্ড কারণটা একটু দেখে আসছি থার্ড কারণ হিসেবে যেটাকে দেখানো হচ্ছে সেটি হলো যেটা হচ্ছে মূল ফ্যাক্ট, সেটা হচ্ছে প্রথম দিন কিন্তু আমরা দেখেছি যে আমাদের ঋষভ পান্থকে কিন্তু লখনৌ সুপার জায়ান্টস 26 কোটি টাকা দিয়ে কিন্তু কিনে নিয়েছে প্রথম দিনই। যেটুকু বেটিং করে প্লেয়ার তোলা দরকার, ভালো ভালো প্লেয়ারগুলোকে যেহেতু প্রথম দিনই ফ্র্যাঞ্চাইজিগুলি তুলে নিয়েছিল, সুতরাং সেকেন্ড দিনে যখন আমাদের মুস্তাফিজুরের নামটা এলো, তখন হয়তো পরবর্তীকালে আমাদের তো একটা বাজেট থাকে প্রতিটা গেমে, মানে প্রতিটা টিমের একটা বাজেট, নির্দিষ্ট একটা বাজেট নির্ধারিত করা থাকে, সেই বাজেটের বাইরে কেউ যেতে পারে না। সুতরাং সেই বাজেট হয়তো ফেল করে গেছিলো বলে, বা যেখানে বেস প্রাইস কিন্তু বেস প্রাইস মুস্তাফিজুরের 2 কোটি টাকা উঠেছিল, সেখানে হয়তো 50,000 কিংবা তার 1 কোটি সামথিং টাকা ছিল টিমগুলোর কাছে। তার জন্য হয়তো এটাও হতে পারে, তার জন্য হয়তো সেই টিমগুলো মুস্তাফিজুরের দিকে কিন্তু তাকায়নি। তো ফোর্থ কারণ যেটা, এগেইনস্ট বাংলাদেশ, কদিন আগেই আমরা জানি যে ইন্ডিয়ার একটা সিরিজ হয়েছিল, সেই সিরিজে কিন্তু বাংলাদেশ পুরো হোয়াইট ওয়াশ হয়ে গেছিলো। সেখানে কিন্তু বাংলাদেশ প্লেয়ারদের পারফরমেন্স কিন্তু একেবারে নিট অ্যান্ড ক্লিনভাবে বলা যেতে পারে যে একেবারে কিন্তু মানে নিম্ন মানের ছিল বলে হয়তো ফ্র্যাঞ্চাইজিগুলো হয়তো তাদের কোনো ক্রিকেটারের দিকে তাকায়নি, এটাও হতে পারে। ফিফথ কারণ হিসেবে যেটা বলা যেতে পারে সেটা হচ্ছে বাংলাদেশের সাথে ভারতের যে অন্তর্দ্বন্দ্ব, অর্থাৎ রাজনৈতিক কিছু দ্বন্দ্ব চলছে, আমরা সকলে জানি সেই দ্বন্দ্বের কারণে হয়তো
হয়তো কোনো বাংলাদেশি ক্রিকেটার বাংলাদেশি ক্রিকেটার কিন্তু আমাদের আইপিএলে কিন্তু চান্স নাও পেতে পারে। তবে এইটা অতটা জোরালো কারণ নয় হয়তোবা, দেখা যাক এর পরবর্তীকালে আমরা জানতে পারবো। আমরা জানি বাংলাদেশে কিন্তু এখন সনাতনী অর্থাৎ যারা হিন্দু রয়েছেন তাদের থাকাটা কিন্তু এখন দুষ্কর হয়ে গেছে, কারণ বাংলাদেশি যারা স্থানীয় লোকজন, যারা ব্যক্তিত্ব, যারা প্রধান ব্যক্তিত্ব অর্থাৎ মুসলিম গোষ্ঠীর কিছু নেতা মন্ত্রী যারা কিন্তু বাংলাদেশটাকে চালাচ্ছেন, তারা কিন্তু আন্দোলনের মাধ্যমে প্রথমত শেখ হাসিনা অর্থাৎ বাংলাদেশের প্রধানমন্ত্রীকে কিন্তু তার চেয়ারচ্যুত করেছেন, চেয়ার থেকে বিতাড়িত করেছেন। এইবার কিন্তু আসছে আর কি মানে বাংলাদেশি যে সনাতনী মানে যেই সব ভাই বোনেরা তাদের ওপর, তারা কিন্তু এবার কিন্তু সরাসরি আনতে চলেছে হিন্দু ভাই বোনদের উপর। তারা কিন্তু অত্যাচার চালাচ্ছে এবং হিন্দুর যে ইসকনের যে একজন মানে কি বলবো আন্দোলনকারীর যে আন্দোলনের যে সভাপতি অর্থাৎ যে নেতা, তাকে কিন্তু আজকে অর্থাৎ যেদিন ভিডিওটা বানাচ্ছি সেদিন কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলে গেছেন যে আমার যাই হয়ে যাক সনাতন ভাইয়েরা, তোমরা কিন্তু কোনো মতেই পিছু হেঁটো না, অর্থাৎ তোমরা কিন্তু তোমাদের আন্দোলন কিন্তু চালিয়ে যেও। আমি বেঁচে থাকলেও থাকতে পারি, না থাকলেও না থাকতে পারি, কিন্তু আন্দোলন কিন্তু তোমরা ছাড়বে না। এটা কিন্তু পুরো ওষুধের মতো কাজ করেছে বাংলাদেশে অবস্থানকারী হিন্দুদের বা সনাতনীদের জন্য। পরের আপডেট যেটা বলার সেটা হচ্ছে বাংলাদেশে যে এখন নতুন প্রধান উপদেষ্টা হয়েছেন অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, তিনি কিন্তু একরকমভাবে বলাই যেতে পারে যে দেশটিকে কিন্তু আমাদের যে আমেরিকার হাতে কিন্তু যে সেন্ট মার্টিন দ্বীপটা আছে, বলতে গেলে দেশটিকে কিন্তু আমেরিকার হাতে বিক্রি করে দেওয়ার একটা পরিকল্পনা করেছেন। এটা কেন বললাম তার কারণ হচ্ছে ডক্টর ইউনূসকে দিয়ে কিন্তু তারা সেন্ট মার্টিন অর্থাৎ আমরা জানি যে বাংলাদেশের কিন্তু একটি বড় দ্বীপ অঞ্চল, সেখানে কিন্তু ঘাঁটি গাড়ার চেষ্টা করছে, অর্থাৎ সেখানে কিন্তু তাদের তারা আস্তানা বানানোর চেষ্টা করছে। কারণ যদি তারা এই সেন্ট মার্টিনে যদি ঢুকে যায় তাহলে ভারতের ওপর কিন্তু আমেরিকা খুব সহজেই নজরদারি চালাতে পারবেন, অর্থাৎ ভারত কিন্তু আমেরিকার নখদর্পণে থাকবেন, অর্থাৎ তখন কিন্তু বাংলাদেশ থেকে আমাদের আমেরিকার কিন্তু ভারতের ওপর নজরদারি রাখতে সুবিধা হতে পারে বলে তাদের মনে হয়। সুতরাং তারা ইউনূসকে নিজেদের দূত হিসেবে পাঠিয়ে ইউনূসকে একটা ভুলভাল চিন্তা ভাবনার মধ্যে বাংলাদেশকে একটা স্বপ্ন দেখিয়ে কিন্তু ইউনূসকে তারা গদিতে বসিয়ে ইউনূসকে, যেমন সিরাজদৌল্লার সময় যেমন একটি কাঠের পুতুল ছিলেন সিরাজদৌল্লাকে কাঠের পুতুল হিসাবে বসিয়ে রেখে যেমন আমাদের মানে বাংলাকে শাসন করত ব্রিটিশ সেনাবাহিনী, তেমন ঠিকইভাবে সেরকম আজকে কিন্তু বাংলাদেশেও চালু হয়েছে। আজকে কিন্তু ইউনূসকে তাদের কাঠের পুতুল হিসেবে সিংহাসনে মসনদে বসিয়ে দিয়ে কিন্তু এইবার কিন্তু আমেরিকা বাংলাদেশের ওপর একটা মানে শাসনতন্ত্র কায়েম করতে চাইছেন। তো পরবর্তী যেটা বলার সেটা হচ্ছে বাংলাদেশকে আমরা কিন্তু নাম দিয়েছি কাংলাদেশ। সেই কাংলাদেশ কিন্তু আমাদের মানে ভারতের যে অংশ, অর্থাৎ বাংলাদেশের দিক থেকে ভারতের যে অংশ, সেই ভারতের অংশগুলো কিন্তু দখল করে নিতে চাইছেন, ঠিক আছে।
সেই মর্মে কিন্তু তারা তাদের মৌলবীগণ কিন্তু হুমকি দিয়েই বসে আছেন যে তারা নাকি ভারত দখল করবে এবং ভারত দখলের জন্য তাদের সৈন্যবাহিনীকে তারা লাঠি সোঁটা অমুক তমুক নিয়ে রেডি থাকতে বলেছেন, অর্থাৎ মৌলবীগণ যারা কিন্তু অতি দিগ্গজ মানা হয় আমাদের মুসলিম সমাজে, তারা কিন্তু লাঠি সোঁটা হেন তেন যার যেমন আছে তারা কিন্তু তাদেরকে সেরকমভাবে রেডি থাকতে বলেছেন। তো এটাই হচ্ছে কথা। তো এটা কোনোদিন সম্ভব না যে দেশটা ভারত থেকে এলসি পেঁয়াজ না গেলে, অর্থাৎ তাদের ওখানে ওটাকে এলসি পেঁয়াজ বলা হয়, এলসি পেঁয়াজ না গেলে কদিন পরে খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে। পেঁয়াজ বা কোনো সবজি যদি ভারত থেকে না যায় সেই ক্ষেত্রে কী হবে, খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে। সেখানে বাংলাদেশের এহেন জেদ কিন্তু বাংলাদেশে কে আরও বিপদের মুখে ফেলবে বলে আমার অন্তত ব্যক্তিগতভাবে মনে হয়। এদিকে আমরা জানি সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি আছে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে আরেকটি বিতর্ক শুরু হয়েছে, অর্থাৎ বিসিসিআইকে কিন্তু আইসিসি কিন্তু চাপ দিয়ে আইসিসি কিন্তু পাকিস্তানকে বিসিসিআই নয়, আইসিসি কিন্তু পাকিস্তানকে দায়িত্ব দিয়েছিলেন, কিন্তু পাকিস্তানকে দায়িত্ব দিয়েছিলেন যে অর্গানাইজ করার। তো সেই মোতাবেক পাকিস্তান কিন্তু আয়োজনও করেছিলেন তাদের দেশে, মানে চ্যাম্পিয়ন্স ট্রফিটা আয়োজন করার পরে যেটা হয়েছে অসুবিধা, তো ভারত বলেছেন তারা কোনো একটি কতগুলি রাজনৈতিক কারণের জন্য কিন্তু রাজনৈতিক চাপানোতরের জন্য কিন্তু পাকিস্তানে খেলতে যাবেন না। তো সেই অনুযায়ী আমরা বলতেই পারি যে এই ক্ষেত্রে কিন্তু হাইব্রিড মডেল করা ছাড়া কিন্তু কোনো উপায় নেই, অর্থাৎ আমাদের যে ট্রফিটা হবে সেই ট্রফিটা কিন্তু পাকিস্তানে যেই সব ম্যাচগুলো হবে, পাকিস্তানের অন্য অন্য দেশগুলো খেলতে গেলেও কিন্তু ভারত খেলতে যাওয়ার জন্য একেবারেই রাজি নয় কোনো রাজনৈতিক কারণের জন্য। সুতরাং তারা কিন্তু খেলতে যাচ্ছে না। এটা কিন্তু ভারতীয় ক্রিকেট দল বা ভারত থেকে জানিয়ে দেওয়া হয়েছে যদি পাকিস্তানে যদি চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজিত হয় তাহলে কিন্তু ভারতকে বাদ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করতে হবে। আর এই কারণে কিন্তু পাকিস্তান কিন্তু তাদের না হলে ভারত বলেছে যদি আমাদের খেলতেই হয় তাহলে এই যে চ্যাম্পিয়ন্স ট্রফিটাকে কিন্তু হাইব্রিড মডেলে করা ছাড়া এখন আর কিন্তু সামনে কোনো ওয়ে খোলা নেই। কারণ সাউথ আফ্রিকার কথা ভাবা হচ্ছিল সেকেন্ড ভেন্যু হিসাবে, কিন্তু সাউথ আফ্রিকাতে এত কম সময়ের মধ্যে কিন্তু সাউথ আফ্রিকাতে আর সেরকমভাবে আয়োজন করা সম্ভব নয়। তো বর্ডার গাভাস্কার ট্রফির প্রথম টেস্ট ম্যাচে কিন্তু পুনরায় ফর্মে ফিরলেন বিরাট কোহলি এবং তার 30তম সেঞ্চুরিটা কিন্তু এবার সে করেই ফেললো বলাই যেতে পারে। এদিকে যশস্বী জয়সওয়াল সে কিন্তু এই কম বয়সে অর্থাৎ মাত্র 22 থেকে 23 বছর উত্তীর্ণ হওয়া ছেলেটি কিন্তু চমৎপ্রদ পারফরমেন্স দেখিয়ে কিন্তু 4খানা 100 ইন্টারন্যাশনালে পূর্ণ করে ফেললো মাত্র 23 বছর বয়সের একটি ছেলের অসাধারণ একটি ট্যালেন্টের জন্য কিন্তু আমরা এরকম একটি ব্যাটসম্যান বা ভারতের ফিউচার, ভারতের সেকেন্ড বিরাট কোহলিকে কিন্তু হয়তো আমরা দেখতে পারি। এদিকে সেই টেস্টেই কিন্তু বুমরা কিন্তু ফার্স্ট ইনিংসে 5টা উইকেট গ্রহণ করেন, অর্থাৎ প্রথম ইনিংসে কিন্তু ভারত কিন্তু ব্যাট করতে নেমে 150 রানে অল আউট হয়ে গেলে পরবর্তীকালে কিন্তু 104 রানে সাউথ আফ্রিকা অল আউট হয়ে যায়, অর্থাৎ বাকিটা লিড নিয়ে কিন্তু ভারতীয় টিম শুরু করে। পরবর্তীতে কিন্তু 432 রানের একটি টার্গেট দেয়
সেকেন্ড ইনিংসে নেমে ইন্ডিয়া, যেটা কিন্তু সাউথ আফ্রিকা কোনোভাবেই টপকাতে পারে না। অর্থাৎ তারপর কিন্তু ইন্ডিয়া 295 রানে একটি বড় বৃহত্তর মানে প্রবলতর প্রতিপক্ষের বিপক্ষে একটি মানে কি বলবো অসাধারণ একটি জয় তুলে নেয় এবং 1-0 বর্ডার গাভাস্কার ট্রফিতে কিন্তু এগিয়ে যায়। অর্থাৎ আরও এক ধাপ এগিয়ে গেল এই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার জন্য ভারতীয় ক্রিকেট দল বলাই যেতে পারে।